আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সাথে কথা বলছি প্রফেসর ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন উজ্জ্বল। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন যে বাংলাদেশ যদি ভারতের স্বার্থ না দেখে ভারত বাংলাদেশের স্বার্থ কিভাবে রক্ষা করবে। বাংলাদেশের স্বার্থ রক্ষা করার জন্য ভারত অনেক কিছু করছে, তিনি সেটা বলেছেন। তিনি বলেছেন তারেক রহমান বাংলাদেশে আসার আগে অনেকবার ভারতের অনুমতি নেওয়ার জন্য ফোন করেছেন। এখন এই যে গোপনীয়তা, বাংলাদেশ যদি দুই দেশের স্বার্থ না দেখে তাহলে এই গোপনীয় বিষয়ে আর গোপনীয় থাকবে না, তেমন করে একটা হুমকি তিনি দিয়েছেন। আমরা জানি তারেক রহমান মুচলেখা দিয়ে বাংলাদেশ থেকে নির্বাসিত জীবনযাপন করেছিলেন এবং তারেক রহমানের বাংলাদেশ ছেড়ে ইংল্যান্ডে চলে যাওয়া বা নির্বাসিত জীবন চয়েস করার পেছনে ভারতের বড় একটা ভূমিকা ছিল। এখন তারেক রহমান 24 পরবর্তী সময়ে বাংলাদেশে আসার জন্য, যেহেতু তার নানা রকমের মুচলেখা ছিল, নানা দেশের সাথে যেহেতু মধ্যস্থতায় তিনি যেহেতু বিদেশে চলে গিয়েছিলেন, সুতরাং তাদের অনুমতি না নিয়ে তিনি বাংলাদেশে আসতে পারছিলেন না। তেমন নানা রকমের আলোচনা কিন্তু বাংলাদেশে ছিল। পরবর্তীতে তিনি নিজেও বলেছিলেন যে তার বাংলাদেশে ফিরে আসা তার একার উপর ডিপেন্ড করছে না, এবং সেজন্য আমরা দেখতে পাই মোটামুটি 1.5 বছর পরে তিনি বাংলাদেশে এসেছিলেন। বুলেট প্রুফ গাড়ি বা নানা রকমের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করে তিনি বাংলাদেশে এসেছিলেন। এখন সে অবস্থায় এস জয়শঙ্কর তারেক রহমানকে তার পুরনো ইতিহাসকে মনে করিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। ভারত এবং বাংলাদেশ যেহেতু প্রতিবেশী রাষ্ট্র, সুতরাং দুই দেশকে ছাড়া চলতে পারবে না। দুই দেশের পারস্পরিক সৌহার্দ্যতা এবং সহযোগিতা এখানে অবশ্যই কাম্য। কিন্তু আমরা অবশ্যই পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশ এখন বিকল্প পররাষ্ট্রনীতি চয়েস করছে। তারা ইসলামিক ন্যাটো বলে একটা সংগঠনে যুক্ত হওয়ার চেষ্টা করছে, যেখানে আমরা দেখেছি পাকিস্তান, সৌদি আরব এবং তুরস্ক অলরেডি একটা সাইন ডিল করেছে, যেখানে একের উপর হামলা বাকি 3টা দেশের উপর হামলা হিসেবে বিবেচিত হবে। এটা বেসিক্যালি পশ্চিম এশিয়ার একটা ইসলামিক জোট। বাংলাদেশ যেহেতু দক্ষিণ এশিয়াতে আছে, সুতরাং এই জোটটা বাংলাদেশে বিস্তৃত হওয়ার কোনো রকমের সম্ভাবনা তেমন করে নাই। কিন্তু যদি সেটা হয় তাহলে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে বাংলাদেশকে এই সংগঠনে নিতে তুরস্ক এবং পাকিস্তান অনেক দিন ধরে চেষ্টা করছে, এবং বাংলাদেশও পাকিস্তানের সাথে অনেক দিন ধরে পরিবর্তিত পরিস্থিতিতে পররাষ্ট্রনীতির নতুন করে যে বিন্যাস, সেই বিন্যাসে পাকিস্তানের দিকে ঝুঁকে পড়েছে। এখানে যেটা আলোচনার ব্যাপার রয়েছে, পাকিস্তান থেকে বাংলাদেশ স্বাধীন হয়েছে, এবং পাকিস্তানের সাথে যদি সামরিক জোটে বাংলাদেশ অংশগ্রহণ করে তাহলে 71 সালে বাংলাদেশ যে স্বাধীনতা লাভ করেছিল, যেটা ভারতের প্রত্যক্ষ সহযোগিতায় স্বাধীনতা হয়েছিল, সুতরাং সেটার সাথে একটা ক্ল্যাশ তৈরি হয়ে যায়। এখন এই যে পারস্পরিক যে সংঘাত, এই সংঘাতে বাংলাদেশ যদি কোনোভাবে ইসলামিক ন্যাটোতে যুক্ত হতে পারে, যদিও এগুলো সব প্রাথমিক পর্যায়ে আলোচনা। ইউনুস যেমন বলেছিল সে দ্বিতীয় নোবেল পাবে, রোহিঙ্গারা আগামী ঈদে মিয়ানমারে গিয়ে ঈদ করবে, ফারাক্কার বিপরীতে নতুন একটা ফারাক্কা বাঁধ তৈরি করবে, বিদেশিরা, আমরা বিদেশে যাব না, বিদেশিরা আমাদের কাছে আসবে। এগুলো হচ্ছে তেমন ধরনের প্রচারণা, যেগুলোর ভবিষ্যৎ আসলে আমরা দেখতে পাই যে গোড়ার ডিম আন্ডা। এখন ইসলামিক ন্যাটোতে যে 3টা দেশ অলরেডি অন্তর্ভুক্ত আছে, তাদের কার কি অবস্থা? যেমন তুরস্ক সামরিক শক্তিতে ন্যাটোতে অলরেডি তারা ইনক্লুডেড আছে, তারা অনেক বড় একটা পরাশক্তি। সৌদি আরব তাদের নিজস্ব জনবল নাই, তাদের টাকা পয়সা আছে, সামরিক শক্তি বা বিজ্ঞান প্রযুক্তিতে তারা খুব বেশি আগানো সেটা আমরা জানি না। তারা বেসিক্যালি যেটা আছে তাদের টাকা পয়সা আছে। তুরস্কের আছে কি? অস্ত্রশস্ত্র আছে। পাকিস্তানের লোকজন আছে, পাকিস্তানিদের ইসলামী জোশ আছে। বাংলাদেশিদের কি আছে? বাংলাদেশিদের আমরা দেখতে পাই যেহেতু লোকজন আছে।
বাংলাদেশিদের টেকনোলজিতে বা ইসলামিক দিক থেকে বিজ্ঞান ও প্রযুক্তিতে খুব বেশি আগানো সেটা বলা যাবে না। সুতরাং এই যে তিন দেশীয় যে জোটটা হয়েছে, সেই জোটে বাংলাদেশ যাবে কি যাবে না, যেতে পারবে কি পারবে না, সেটা ডিপেন্ড করছে এখন সৌদি আরবের উপরে, অথবা বৈশ্বিক যে পরাশক্তি আছে তারা এই ব্যাপারে কিভাবে তাদের ভূমিকা রাখে। এখন বাংলাদেশ যদি ইসলামী ন্যাটোতে যুক্ত হয় তাহলে সেক্ষেত্রে ভারতের প্রতিরক্ষা ব্যবস্থাটা হুমকির সম্মুখীন হয়ে যাবে। ভারতের চারদিকে মোটামুটি শত্রু রাষ্ট্র চলে আসবে এবং ভারতকে তখন তার বিকল্প চিন্তা করতে হবে। ভারত তখন নানাভাবে চেষ্টা করবে বাংলাদেশ যাতে কোনোভাবেই মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে না পারে। সহযোগিতাপূর্ণ সম্পর্ক একরকম, আর শত্রুতাপূর্ণ সম্পর্ক আরেক রকম। এখন সহযোগিতাপূর্ণ সম্পর্ক দিয়ে বাংলাদেশ গত 17 বছরে জিডিপি প্রবৃদ্ধি নিশ্চিত করেছিল এবং যার ফলে বাংলাদেশ মোটামুটি একটু মধ্যম আয়ের দেশে যাওয়ার চেষ্টা করছিল এবং জাতিসংঘ সেটা ঘোষণা দেওয়ার কথা ছিল। বাংলাদেশ যেহেতু 24 পরবর্তীতে নানা রকমের সংকটের মধ্যে পড়ে গেছে, সুতরাং বাংলাদেশ জাতিসংঘের কাছে আবেদন জানিয়েছে যে জাতিসংঘ যাতে সেটা 3 বছরের জন্য পিছিয়ে দেয়। এখন বাংলাদেশ সংকটে পড়ে গেছে, আমরা দেখতে পাচ্ছি তেলের সংকট, গ্যাসের সংকট, বিদ্যুতের সংকট, জিডিপিতে গ্রোথ নাই, ইন্ডাস্ট্রিতে গ্রোথ নাই, পোশাক শিল্পে গ্রোথ নাই, চাকরির বাজারে নানা রকম মন্দা দেখা দিচ্ছে। বাংলাদেশের সরকার বলতেছে আগামী 2 বছরের মধ্যে বিদ্যুৎ এবং গ্যাসের সংকট সমাধান হবে না। বাংলাদেশের রাজনীতিতে মোটামুটিভাবে প্রচণ্ড রকমের সংঘাত আমরা দেখতে পাচ্ছি। বাংলাদেশের বড় একটা রাজনৈতিক দল 17 বছর যারা বাংলাদেশকে শাসন করেছে, বাংলাদেশের স্বাধীনতার পিছনে যাদের ভূমিকা আছে, তাদেরকে আমরা রাজনীতিতে ভূমিকা রাখতে দিচ্ছি না। আমরা চেষ্টা করছি তাদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে, নানাভাবে সমাজের মধ্যে বৈষম্যের প্রভাবটা বাড়িয়ে নিতে। সুতরাং এই অবস্থায় বাংলাদেশের রাজনীতিতেও সংকট আছে, অর্থনৈতিক সংকট, রাজনৈতিক সংকট, সামাজিক সংকট, কর্মসংস্থানের সংকট। সুতরাং এই অবস্থায় বাংলাদেশ ভবিষ্যৎ কোন দিকে সেটা আমরা জানি না। জামাতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার এনটিভিতে একটা সাক্ষাৎকার দিয়েছেন, সেখানে তিনি বলেছেন তারেক রহমানের 6 মাসে 512 জনের মতো গুম হয়েছে। কিন্তু এই গুমটাকেই আবার আমরা দেখতে পেয়েছি তারেক রহমান সরকার 17 বছর গুম নিয়ে রাজনীতি করেছে। তারা এখন গুমের বিপরীতে নতুন একটা ক্লজ দিয়েছেন, পরিবারের সদস্যরা যদি গুমের ব্যাপারে কোনো অভিযোগ করে তাদেরকে এখন সেটা প্রমাণ করতে হবে। যদি প্রমাণ না করতে পারে, যেই ব্যক্তি এই অভিযোগ জানাবে তাকে 5 বছরের জেল জরিমানার শিকার হতে হবে। এখন গুম যে কোনো সাধারণ লোকের পক্ষে সম্ভব না, এটা রাষ্ট্রীয় বাহিনী করে থাকে। এখন রাষ্ট্রীয় বাহিনী যেটাই চাইবে সেটাই তো হবে। এখন কোনো ব্যক্তি কি রাষ্ট্রীয় বাহিনীর বিরুদ্ধে গিয়ে দাঁড়ানোর শক্তি রাখে? সুতরাং আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের বর্তমান সরকার 17 বছর যে সমস্ত জিনিস নিয়ে রাজনীতি করেছে, গণতন্ত্র, ভোটের অধিকার, মানবাধিকার, গুম খুন অথবা গণতন্ত্র, এগুলো আমরা সব দেখতে পাচ্ছি যে এগুলো হচ্ছে ফাঁকা বুলি। কেন 24শে গণ আন্দোলনের পরে 2000 ছেলেপেলের রক্ত এবং 30,000 ছেলেপেলে আহত হওয়ার মধ্য দিয়ে যে জিনিসটা বাংলাদেশ অর্জন করেছে, সেখানে বাংলাদেশ যদি এখন নতুন ধরনের ক্লজ যোগ করে, বাংলাদেশ যদি মানবাধিকার নিশ্চিত করতে না পারে, জুলাই সনদ নিশ্চিত করতে না পারে, গণভোটের গণ অধিকারকে নিশ্চিত করতে না পারে, তাহলে বাংলাদেশ আসলে আমরা দেখতে পাই যে ফ্যাসিজম থেকে সুপার ফ্যাসিজমের দিকে একটু একটু করে যাচ্ছে। বাংলাদেশে গণতন্ত্র বলে এখন কিছুই নাই। ভোট যেটা হয়েছে সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিংয়ের ভোট হয়েছে। শেখ হাসিনা বাংলাদেশে আসতে চাচ্ছেন, তার কোনো পাসপোর্ট নাই, তার কোনো ট্রাভেল ডকুমেন্টস নেই। তিনি ট্রাভেল ডকুমেন্ট চাচ্ছেন, কিন্তু বাংলাদেশের সরকার সে ট্রাভেল ডকুমেন্ট দিচ্ছে না। তাহলে এটা কি? এটা হচ্ছে কি আসলে অদৃশ্য ছায়ার বিরুদ্ধে বাংলাদেশ যুদ্ধ করছে, জনগণকে মাতিয়ে রাখছে, পত্রপত্রিকায় নানা রকমের হাইপ তুলতেছে, সত্যিকার গঠনমূলক কোনো কাজ করতেছে না। গঠনমূলক কাজ, নাম্বারের কাজ যেটা, সেটা আমরা দেখতে পাই। বাংলাদেশের এমপ্লয়মেন্ট কমেছে, বাংলাদেশের 900 শিল্প কারখানা বন্ধ হয়ে গেছে, বাংলাদেশের জিডিপিতে প্রবৃদ্ধি নাই, বাংলাদেশের বিদেশি বিনিয়োগ এখন মোটামুটিভাবে শূন্যের কোঠায় নেমে আসছে। দক্ষিণ আফ্রিকার যে সমস্ত অনুন্নত দেশগুলো আছে সেগুলোতে বাংলাদেশ থেকে বেশি করে বিদেশি বিনিয়োগ আসে। সুতরাং এই অবস্থায় বাংলাদেশ আসলে কোথায় যাচ্ছে? বাংলাদেশ আসলে কোথায় যাচ্ছে? চোর ডাকাত বদমাশদেরকে দিয়ে যেহেতু বাংলাদেশের শাসনতন্ত্র পরিচালনা করা হচ্ছে, সেখানে বাংলাদেশের আমরা দেখতে পেয়েছি উত্তম যে বিদ্যাপীঠটা আছে, যে বুয়েটে আমরা দেখতে পেয়েছি যে 5 ঘন্টা করে লোডশেডিং থাকবে, সেরকম একটা নিউজ করেছে ইত্তেফাক। এখন বুয়েট যেহেতু ঢাকা মেডিকেল এলাকায় আছে, আমি ঠিক জানি না ঢাকা মেডিকেলের বিদ্যুতের কী অবস্থা। এখন প্রত্যেক জীবনে যে জিনিসটা অবশ্যই স্তম্ভে, যে জিনিসটা দরকার, সেই জিনিসটাতে যদি সরকার এরকমভাবে ব্যর্থ হয়, সরকার যদি সে 2001 থেকে 2006 সংস্কৃতি নিয়ে আসে, গুলি করে মানুষ মারা, বিদ্যুৎ না দিয়ে 24 ঘন্টার মধ্যে
20 ঘন্টায় জনগণকে অন্ধকারে রেখে দেওয়া ডিজাস্টার ক্যাপিটালিজম নতুন করে আবার শুরু করেছে। হাসিনা সরকার বিদ্যুৎ পরিস্থিতি ডিজাস্টার ক্যাপিটালিজম বিদ্যুৎ নিয়ে করেছিল এবং বিদ্যুতের সমস্যা বাংলাদেশে জনগণ সলভ করিয়েছিল। সেই জন্য আমরা দেখতে পেয়েছি গত 17 বছর বাংলাদেশে বিদ্যুতের কোনো অভাব ছিল না, লোডশেডিং ছিল না। এখন বিএনপি সরকার আসার পরে একই জিনিসটা তারা পুনরাবৃত্তি করছে। তারা আবার সেই ইন্ডাস্ট্রিয়ালাইজেশনে গ্রোথে বাধা দিচ্ছে, তারা শিল্প আয়নে বাধা দিচ্ছে, গ্যাস সাপ্লাইতে বাধা দিচ্ছে, জনগণকে নানা রকমভাবে মানবেতর জীবনযাপন করতে বাধ্য করছে। এখন পল্লবী, যাত্রাবাড়ি, মিরপুর, মোহাম্মদপুর এই 4টা এলাকা আমরা দেখেছি যে এখানে কিশোর গ্যাং, নানা রকমের অপরাধ প্রবণতা প্রচণ্ড রকমভাবে বেড়ে গেছে। সরকার ঢাকার মধ্যে যদি এই সমস্ত এলাকাগুলোতে এই জিনিসপত্রগুলোকে যদি কন্ট্রোল করতে না পারে, তাহলে ঢাকার বাইরে কী অবস্থা সেটা আমরা কল্পনা করতে পারি না। গতকালকে রংপুরে একই পরিবারের 4 জন ব্যক্তিকে খুন করা হয়েছে। ইয়াবা সেবন এখানে একটা কারণ ছিল বলে পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে। এখন আমরা ইয়াবা বদির কথা জানি। এখন ইয়াবা বদি যে রোড দিয়ে ইয়াবার ব্যবসা করতো, সেই রোডটা এখন হচ্ছে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের সংসদীয় এলাকা। সুতরাং বাংলাদেশে যে ইয়াবার ব্যবসা হয়, সে এলাকা যদি কঠোরভাবে নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসা যায় এবং সে এলাকায় এখন ইয়াবা ব্যবসা কারা করে সেটা যদি নিয়ন্ত্রণে নিয়ে আসা যায়, তাহলে বাংলাদেশের মাদক দ্রব্যের এই যে ভয়াবহ বিস্তার, দেশের সমাজের এই যে অধপতন সামাজিকভাবে, সেগুলোকে অনেকাংশে ঠেকানো যায়। আমরা দেখতে পাচ্ছি চাঁদাবাজ, সিন্ডিকেট বাণিজ্য, লুটেরা এই সরকারের যেই মন্ত্রী এমপিরা আছে তাদের বড় একটা অংশ এগুলোতে যুক্ত। সেই জন্যই বিদ্যুতের দাম বেড়েছে, গ্যাসের দাম বেড়েছে, খাদ্যদ্রব্যের দাম বেড়েছে। মানুষের কোথাও কোনো শান্তি নাই। এদিকে একটা নিউজ দেখা গিয়েছে, কম্পারেটিভ আলোচনা, যেখানে দেখা যাচ্ছে তুরস্ক যেখানে বাংলাদেশ থেকে যোজন আগানো, সেখানে তাদের মন্ত্রিসভার আকার হচ্ছে মাত্র 19 জন, আর বাংলাদেশের মন্ত্রিসভার আকার হচ্ছে প্রায় 51 জনের মতো। সুতরাং বাংলাদেশ কত রকমভাবে দেউলিয়া সেটা আমরা এখান থেকে দেখতে পাই। দেউলিয়া রাষ্ট্রের, দেউলিয়া সরকারের থেকে ভালো কিছু বাংলাদেশ কেন আশা করবে, কীভাবে আশা করবে? আপনাদের সবার কাছে এই প্রশ্ন রেখে গেলাম। আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।